নমস্কার। এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখক শ্রী ইমন সরকারের কলমে একটি ভৌতিক গল্প, ভুতুড়ে মাঠ। আজকের গল্প পাঠ এবং একটি চরিত্রে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে অভ্র ও অমিত, শব্দ সংযোজন ও আবহ নির্মাণে অমিত, নাট্য রূপান্তরে অন্তরা। শুরু হচ্ছে লেখক শ্রী ইমন সরকারের কলমে একটি ভৌতিক কাহিনী, ভুতুড়ে মাঠ। কলেজে তখন সবে অনার্সের প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। তখন কলকাতায় একটা মেস ভাড়া করে থাকতাম। আমার সঙ্গে বিশু বলে একটি ছেলে রুম শেয়ার করে থাকত। পুরো নাম বিশ্বেশ্বর সেন। শান্তিপুর গ্রামে তার ছোট্ট পরিবার। শান্তিপুর মূলত বর্ধমান থেকে হুগলি যাওয়ার পথে ছোট্ট একটা গ্রাম। বিশুদের আর্থিক অবস্থা মোটামুটি। শুনেছিলাম তার বাবা ক্ষেতে সবজি চাষ করে স্থানীয় বাজারে বিক্রি করে। এতে তাদের সংসার ভালোভাবেই চলে যায়। তখন সবে গ্রামে গ্রামে ইলেকট্রিসিটি আসতে শুরু করেছে। কয়েকটা পাকা বাড়ি সবে গড়ে উঠছে। একদিন বিশু বলল এই ছুটির মাঝে কয়েকদিন ওর বাড়িতে ঘুরে আসতে। এখন কলেজ শুরু হতে ঢের দেরি আছে, আর আমাদের কাজকর্ম এখন বিশেষ কিছুই নেই। ভাবলাম বেশ কয়েকদিন তাহলে ওর গ্রামের বাড়িতে কাটিয়ে এলে মন্দ হয় না। তাই আর দেরি না করে পরদিনই সকাল সকাল বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা পথ যেতে হবে। তখন তো এখনকার মতো এত সুবিধা ছিল না। সারাদিনে মাত্র একটা কি দুটো ট্রেন। দুপুরের ট্রেনে আমরা দুজনে উঠে পড়লাম। ট্রেন লেট থাকার কারণে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেল। যখন গিয়ে স্টেশনে নামলাম তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দুজনে স্টেশনের বাইরে বেরিয়ে একটা গরুর গাড়িতে মালপত্র নিয়ে উঠে পড়লাম। ধীরে ধীরে সন্ধ্যা নেমে গেল। দুজনে গরুর গাড়ির চালকের সঙ্গে গল্প জুড়ে দিলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা ছোট্ট জলা জায়গা পার করার পর কয়েকটা ছোট্ট ছোট্ট ঘর বাড়ি দেখা গেল। তারপর আরও একটুখানি এগোতে মাটির রাস্তার ডান দিকে বিরাট একটা ফাঁকা মাঠ চোখে পড়ল। মাঠের এক প্রান্তে একটা বিরাট বড় গাছ। ওই গাছটার নিচে অন্ধকার এতটা জমাট বেঁধে রয়েছে যে দেখে এক মুহূর্তের জন্য গাটা ছমছম করে উঠল। চোখ ঘুরিয়ে গাড়ির চালককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওটা কি গাছ? চালক যেন একটু চমকে উঠল আমার এই কথা শুনে। একটু ইতস্তত করে ভয়ার্ত কণ্ঠে বলল, ওটা শিমুল গাছ। তো ওই গাছটার থেকে একটু দূরে থাকবেন বাবু। ওই গাছ সুবিধার না। নতুন গ্রামে এসেছেন আপনি, শহরে মানুষ আপনারা, কিন্তু ওই গাছ কাউরে রেয়াত করে না বাবু। ওই গাছ মানুষ খায়। কথাটা শুনে আমার কিরকম যেন একটু লাগলো। ধীর গলায় বিশুকে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি বলতো? ওই গাছের নিচের ছায়াটা যেন কেমন অদ্ভুত মনে হলো। মাঠটাও কিরকম চুপচাপ। এই মাঠটা কি কোনো কাজে লাগে না? এরকম জমাট বাঁধা অন্ধকার আগে কখনো দেখিনি। মাঠটা দেখে কেমন গা ছমছম করে উঠল রে। কেন বলতো? এই চুপ, এখানে তেনাদের নাম নিতে নেই। রাতের বেলা কেউ ওই মাঠের ধারে কাছে ঘেঁষে না। দিনের বেলাও তাও গ্রামের ছোট বড় ছেলেরা খেলাধুলো করে, কিন্তু সূর্য ডোবার পর আর কেউই মাঠে থাকে না। সবাই মাঠ থেকে আর কি দূরে থাকতে চায়। খুব দরকার না পড়লে মানুষজন এদিকে খুব একটা আসে না। কথাটা শুনে চুপ করে গেলাম। বুঝলাম এদের জিজ্ঞাসা করে বিশেষ কিছুই লাভ হবে না। তারপর এইভাবে আরও কিছুক্ষণ গাড়ি চলার পর একটা গ্রামের মাঝখানে এসে থামল। এই বুঝলি, এখানে আমাদের নেমে যেতে হবে। একটু হেঁটে গেলেই পুকুর ধারে আমাদের বাড়ি। আমি আর বিশু দেরি না করে ঝটপট গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে চলতে শুরু করলাম বিশুর বাড়ির উদ্দেশ্যে। বিশুর মা অর্থাৎ কাকিমা আমাদের দুজনকে দেখে যার পর নাই খুশি হলেন। আমাদের জন্য কি ব্যবস্থা করবেন যেন ভেবেই পেলেন না। হাত মুখ ধুয়ে এসে বসতে না বসতেই বিশুদের বাগানের আম আর মিষ্টি চলে এলো। সেসব শেষ হতে না হতেই রাতে খাওয়া দাওয়ার জন্য এলাহি আয়োজন করে ফেললেন। বিশুদের মাটির দোতলা বাড়ি।
আমাদের থাকার ব্যবস্থা হলো দোতলায় পুকুরের দিকের একটা ঘরে। দুই বন্ধু মিলে গল্প করতে করতে বেশ সময় কাটতে লাগলো। এখানে এসে আমার এক নতুন নিয়ম হলো, সকাল হলেই পুকুর ধারে গিয়ে মাছের জন্য জাল ফেলা দেখা, তারপরে এসে খেয়ে দিয়ে গ্রামের ওই মাঠটায় স্থানীয় ছেলেদের সঙ্গে জমিয়ে ক্রিকেট খেলা, তারপর দুপুর হলেই আবার বিশুদের বাড়িতে ফিরে সেই এলাহি ভোজন। পুকুরের মাছ আর বাগানের ফল খেয়ে এমনিতেই আমার একেবারে হাঁসফাঁস অবস্থা। মাঝে মধ্যে বিশুর সঙ্গে দুপুরবেলা সুযোগ পেলে আশেপাশের মাঠে বাগানে ঘুরে বেড়াই। একদিন তো বিশু কোথা থেকে এক গাদা বনকুল জোগাড় করে আনলো। তারপর সেই পুকুর ধারের ঘরে বসে নুন দিয়ে সেসব খাওয়া চলত। এইভাবেই বেশ কাটছিল দিনগুলো। পুকুর ধারের জানালা দিয়ে দূর থেকে সেই শিমুল গাছের মাথাটা দেখা যেত। মাঝে মাঝে হালকা হাওয়াতে যখন সেই মাথাটা আলতো করে দুলত, মনে হতো গাছটা যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। গাছটার মধ্যে যেন পার্থিব প্রাণ ছাড়াও আরো অনেক কিছু আছে। মাঝে মাঝে বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকতাম গাছটার দিকে। রাতের দিকে যখন গাছের ডালপালাগুলো দুলত, তখন অজান্তেই গাটা ছমছম করে উঠত। এরকমই মাঝে মধ্যে আমরা মাঠের ধারের ছোট্ট ঝিলটার পাশে যেতাম। ওখানে চারিদিকটা বেশ সুন্দর নিরিবিলি, শহরের আওয়াজ থেকে অনেকটাই শান্ত। গাছ থেকে পেয়ারা পেরে খেতাম। মাঝে মাঝে গ্রামের ছেলেগুলোর সঙ্গে খেলাধুলা করতাম, তাদের সঙ্গে গল্প গুজব হতো। গ্রামের লোকেরা দেখতাম বিশুদের খুব সম্মান করে। একদিন দুপুরে পেয়ারা আর আম নিয়ে ওই ঝিলের ধারে বসেছি। বড়রা সবাই ঘরে ঘুমাচ্ছে। এমন সময় বিশু বলল, এই বুঝলি, আমার পেটটা না কেমন যেন করছে, মনে হচ্ছে একটু যেতে হবে। তুই এক কাজ কর, এখানেই বস, আমি বাড়ি থেকে ঘুরে আসি। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। মনে মনে ভাবলাম কতক্ষণই বা বসতে হবে, ও তার মধ্যে ঘুরে আসো, ততক্ষণ এই একাকিত্বটা একটু উপভোগ করি। বিশু চলে যেতে মাঠের ধারে ওই ঝিলের পাশে চুপ করে বসে রইলাম। এখান থেকে শিমুল গাছটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। হালকা হাওয়ায় তার পাতাগুলো দুলছে। পরন্ত দুপুরের রোদ পাতাগুলোর গায়ে পড়ছে। আকাশের কোণে জমছে আলতো মেঘ। মনে হচ্ছে সন্ধ্যার দিকে বৃষ্টি হলেও হতে পারে। গ্রামের এই শান্ত নীরব পরিবেশটা শহরের মোটর গাড়ি, কলকারখানার আওয়াজ এই সব কিছুকে হার মানাবে। যখন বয়স অনেক হয়ে যাবে, তখন এমনই কোনো গ্রামে এসে থাকব। বসে বসে এসব আকাশ পাতাল ভাবছি, এমন সময় মনে হলো একটা বাঁশির সুর ভেসে আসছে। বড্ড করুণ সেই সুরটা। একটা হালকা হাওয়া বইছে, আর বাতাসের সঙ্গে সঙ্গে সেই বাঁশির সুর যেন ভেসে আমার কানে এসে ঢুকছে। কিছুক্ষণের জন্য কোথায় যেন হারিয়ে গেলাম সেই সুরের মাদকতায়। কতক্ষণ হয়ে গেছে খেয়াল নেই। হঠাৎ পিছন থেকে পিঠে একটা টোকা পড়ল। আমি চোখ বন্ধ করে বসেছিলাম। বুঝতে পারিনি বিশু কখন পিছনে এসে দাঁড়িয়েছে। এ কি, তুই এরকম চোখ বন্ধ করে আছিস কেন? আমি তো ভাবলাম তুই মনে হয় ঘুমিয়ে পড়েছিস। না রে, তুই চলে যাওয়ার পর থেকে একটা বাঁশির সুর ভেসে আসছিল, সেটাই শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, বাঁশির সুর? তুই কোথা থেকে শুনলি এসব? আমি তো কিছু শুনতে পাইনি। আমি বেশ অবাক হলাম তার কথা শুনে। এই বাঁশির আওয়াজটা ও শুনতে পায়নি? তাহলে কি আমার মনের ভুল? তাই হবে হয়তো। এই তাড়াতাড়ি বাড়ি চল, এমনিতেই অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ির সবাই চিন্তা করবে। তাড়াতাড়ি পা চালিয়ে চল। বাঁশির ঘটনাটা মনের ভুল ভেবে উড়িয়ে দিয়ে ওর সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কয়েকদিন যেতে না যেতেই ঘটনাটা ভুলেও গেলাম। দিন 5-6 পরের ঘটনা। অমনি একটা দুপুরে আমি একা বসে আছি সেই ঝিলের ধারে। বিশু কাঁচা আম মাখা আনতে গিয়েছে। বেশ কিছুক্ষণ কেটে গেছে। চারিদিকটা একই রকম নিস্তব্ধ আর নিঝুম। হঠাৎই সেদিনের মতো আবার সেই হালকা বাঁশি সুর ভেসে আসতে শুরু করল। আমার ভিতরটা
সেই সুর শুনে কেমন যেন মোচড় দিয়ে উঠল। একটা অদ্ভুত না জানা ভয়, উত্তেজনা, কৌতূহল আর অদ্ভুত রকম ভালো লাগা সব মিশিয়ে কিরকম একটা যেন মিশ্র অনুভূতি হচ্ছে। খুব মন দিয়ে শুনতে লাগলাম সেই সুরটা। ধীরে ধীরে চোখ গেল সেই শিমুল গাছটার দিকে। দেখলাম সেই গাছের তলায় একটা আবছা ছায়ামূর্তি হেলান দিয়ে এদিকে পিছন ফিরে বসে আছে। এত দূর থেকে ভালো করে দেখা যাচ্ছে না, তবুও মনে হচ্ছে মুখের কাছে কিছু একটা ধরে রয়েছে। বাঁশির আওয়াজটা ওই দিক থেকেই আসছে। মনে হলো ওই ছেলেটাই বসে বসে বাঁশি বাজাচ্ছে। ভাবলাম ওর কাছে উঠে যাই। তারপর ভাবলাম না থাক। এমনই দোনামোনা করতে করতে একসময় মনস্থির করে উঠব ভাবছি, এমন সময় বিশু এসে হাজির, হাতে আম মাখা। কিরে, কোথায় যাচ্ছিলিস? আমি ওকে ঘটনাটা বলতে গিয়ে খেয়াল করলাম বাঁশির সুরটা আর আসছে না। এক পলকে গাছতলার দিকে তাকিয়ে দেখলাম সেই ছায়ামূর্তিটা সেখানে আর বসে নেই। ঘটনাটা কিরকম অদ্ভুত লাগলো আমার কাছে। বিশুকে আর কিছু খুলে বললাম না, বরং কথা ঘুরিয়ে বললাম, আরে তোর কাছেই যাচ্ছিলাম। এতক্ষণ সময় লাগছে থেকে ভাবলাম তুই হয়তো আবার পেট পরিষ্কার করতে বাড়িতে গেছিস। কথাটা শুনে বিশু একগাল হাসি দিল। তারপর কিছু না বলে আম মাখার একটু আমার মুখে গুঁজে দিল। তখনকার মতো আমি কথাটা চেপেই গেলাম বিশুর কাছ থেকে। কেন যে ওকে খুলে বললাম না জানি না, তবে মনের ভিতর থেকে একটা অদ্ভুত রকম বাধা এসে দাঁড়াচ্ছিল বারবার। পরদিন সন্ধ্যাবেলা বিশুদের বাড়ির বারান্দায় আমি, বিশু আর কিছু দূরে বিশুর দাদু বসে আছেন। তিনি চোখ বন্ধ করে রেডিওতে গান শুনছেন। আমি একটু চাপা গলায় বিশুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই গ্রামে কোনো ছেলে আছে যে খুব সুন্দর বাঁশি বাজায়? তুই আবার বাঁশির আওয়াজ কোথায় শুনতে পেলি? সেদিনও আমায় জিজ্ঞেস করছিলি যে কোনো বাঁশির আওয়াজ শুনতে পেলাম কি না। এই গ্রামে তো দূরের কথা, এর আশেপাশের গ্রামেও কেউ বাঁশি বাজায় না। যেখানকার লোক দিনান্তে পান্তা ফুরোয় সেখানে বাঁশি বাজানোর সময় কোথায় বলতো? কিন্তু তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন বলতো? সেদিন তুই যখন পেটের অবস্থা খারাপ বলে চলে গিয়েছিলি না, তখন কোথা থেকে যেন একটা হালকা বাঁশির সুর ভেসে আসছিল। গতকাল যখন আবার তুই আম আনতে গেলি, তার কিছুক্ষণ পরেই আমি সেই দিনের মতো আবার বাঁশির আওয়াজ শুনতে পেলাম। মনে হলো ওই শিমুল গাছটার তলায় কেউ যেন বসে আছে। ভালো করে কিছু দেখা যাচ্ছিল না, তবে মনে হচ্ছিল একটা আবছা মূর্তি যেন বাঁশিটা বাজাচ্ছিল। তারপর আমি যখন উঠবো করছি তখনই তুই এলি, আর তারপরেই খেয়াল করলাম আর সেই বাঁশির শব্দটা আসছে না। সেই মূর্তিটাও আর ছিল না। মনে হয় কাছাকাছি কোনো বাচ্চা ছেলের কাণ্ড। সত্যি এত সুন্দর সুরেলা বাঁশির সুর আমি আগে কখনো শুনিনি রে। আরে ধুর ধুর, কি শুনেছিস কে জানে। তার মধ্যে সেদিন ওই গরুর গাড়ির লোকটা কি সব ভুলভাল গল্প শুনিয়েছে, তারপর থেকে তোর মাথায় সব ভুলভাল চিন্তা ভাবনা ঘোরাঘুরি করছে। আমি তো এখানে এতদিন থাকতাম, তারপর এখানে আমার জন্ম, আমি কিছু দেখতে শুনতে পেলাম না, আর তুই যত সব ভুলভাল কথা। এমন সময় বিশুর দাদু রেডিওর গান ছেড়ে আমাদের উদ্দেশ্যে বললেন, কিসের ঘটনা নিয়ে হাসাহাসি হচ্ছে দুই বন্ধুতে? আরে দাদু, ও কাকে না কাকে গাছতলায় বসে বাঁশি বাজাতে দেখেছে, ঠিক আছে? আবার সে নাকি শুধু ও থাকতেই দেখা দেয়। দেখো, আমি এতদিনকার ছেলে এই গ্রামের, আমি কিন্তু এসব কিছু জানতে পারলাম না। আর ও দুদিন এসেছে, আর ওকে নাকি কেউ এসে বাঁশি শুনিয়ে যাচ্ছে। ব্যাপারটা হলো, আমাদের গ্রামে নতুন অতিথি এসেছে ও, তাই সবাই ভাড়া করে বংশীবাদক নিয়ে এসেছে অতিথি সৎকারের জন্য। এসব কথা শুনে বিশুর দাদু হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। এদিকে বিশুর হাসি কিছুতেই থামছে না। দাদু বিশুকে এক ধমক দিলেন,
আয় চপ। এর আগে মনে হয় দাদুকে কখনো ধমকাতে দেখেনি বিশু, তাই সঙ্গে সঙ্গে কিছুটা থতমত খেয়ে হাসি বন্ধ করল। আমিও যথেষ্ট ভয় খেয়ে গেলাম। বিশু চুপচাপ শান্ত ছেলের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দাদু তখন বিশুর থুতনিতে হাত রেখে মুখটা তুলে ধীর গলায় বললেন, দেখো দাদু ভাই, অনেক কিছুই এমন থাকে যা হয়তো তুমি জানো না বা দেখোনি। তার মানে এটা নয় যে সেটা হতে পারে না। আগে সেটা জানার চেষ্টা করবে, দেখবে সহজে মানুষের ওপর আর হাসি পাবে না। তারপর আমার দিকে ঘুরে বললেন, তুমি ঠিক কি দেখেছো এই কদিনে, একটু খুলে বলো তো দাদু ভাই। আমি যা দেখেছিলাম সেটাই আবার তাকে খুলে বললাম। দাদু সবটা শুনে কিছুক্ষণ চুপ করে গম্ভীর হয়ে থাকলেন। দাদু, কি হয়েছে গো? শুনে চুপ করে গেলে কেন? এভাবে তো তোমায় কখনো গম্ভীর হয়ে যেতে দেখিনি। চলো, আজ তোমাদের একটা সত্যিকারের ঘটনা বলি। সে আজ থেকে বহু বছর আগের কথা। তখন চারিদিকে ভারতের স্বাধীনতার মুক্তিযুদ্ধ চলছে। সে যুদ্ধ তো নয়, যেন মহাযজ্ঞ। সেই যজ্ঞের আগুনে আহুতি দেওয়ার মতো জোয়ান প্রাণ তখন চারিদিক দিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আর ইংরেজরাও তখন মরিয়া হয়ে উঠেছে ওদের অস্তিত্ব বাঁচাতে। গ্রামে গ্রামে ইংরেজরা ঢুকে পড়ছে মুক্তিযোদ্ধাদের খোঁজে। আর সেই বাহানায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। চারিদিকে আগুন জ্বলছে শুধু। তখন এই গ্রামের জমিদার ছিলেন মহাদেব বর্মন। তার জমিদারিতে সবাই বেশ সুখে শান্তিতেই ছিল। তার দাবটে কোনো ইংরেজ গ্রামে সহজে ঢুকতে সাহস পেত না। এত ঝামেলা ঝঞ্ঝাটের আগুনের আঁচ তাই এই গ্রামকে ছুঁতে পারেনি। তো সেই জমিদার বাড়ি ছিল এই গ্রামের একদম শেষ প্রান্তে, ওই যেখানে মাঠটা শেষ হয়ে শিমুল গাছটা রয়েছে। সেই গাছ পার করে আরো 50 পা মতো গেলেই জমিদার বাড়ি ছিল। আর ওই মাঠটাও আগে ছিল না, একটা ছোট ঝিল ছিল। আর ওই ঝিলের ওই পারে ছিল ওই জমিদার বাড়ি। তাই একদিক থেকে জমিদার বাড়ি ছিল অন্য জায়গার তুলনায় অনেকটাই সুরক্ষিত। তো সবকিছুই ঠিকঠাক চলছিল। এমন সময় এক ইংরেজ পুলিশ অফিসার এসে জমিদার বাবুর সঙ্গে দেখা করলেন। তিনি নাকি গ্রামের চাষিদের দিয়ে নীল চাষ করাতে চান। আর জমিদার বাবু যদি তার সঙ্গে সম্মত হন আর সারা জীবন যদি সেই সাহেবের বাধ্য থাকেন, তাহলে সেই নীল চাষের যে মুনাফা হবে তার 20% নাকি জমিদার বাবু পাবেন। শোনা যায় এই প্রস্তাবে সরাসরি মানা করে দেন জমিদার মহাদেব বর্মন। আর সেই থেকেই শুরু হয় ঝামেলা। সেই সাহেব নাকি মহাদেব বর্মনের পিছনে পড়ে যান যে যেন তেন প্রকারেণ মহাদেব বর্মনকে দমিয়ে পায়ের তলায় আনতেই হবে। দিন দিন অত্যাচারের মাত্রা বেড়েই চলে। তবু জমিদার বাবু দমবার পাত্র ছিলেন না। তিনি ছিলেন প্রচন্ড সাহসী আর এক কথার মানুষ। তাই তিনি সেই সাহেবের বিরুদ্ধে একটা শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়েছিলেন। এদিকে এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগলো না। আশেপাশের গ্রাম থেকে লোকজন এলো, কিন্তু এতেও শেষ রক্ষা হলো না। একদিন ওই ইংরেজ সাহেব দলবল নিয়ে এই গ্রাম আক্রমণ করে বসলেন। তখন গ্রামবাসীরা লাঠি, সরকি, বঁটি
হাতের কাছে যা পেয়েছিল তাই নিয়ে নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে লড়াই চালিয়েছিল। কিন্তু ইংরেজদের হাতে তখন অত্যাধুনিক রাইফেল। সবের সামনে তাদের ক্ষমতার কতটুকু, তাতেই যতক্ষণ সম্ভব লড়াই চলল। তারপর এক সময় সব নিস্তব্ধ। সারা মাঠ জুড়ে পড়ে রইল রক্তাক্ত কয়েকশো মানুষের মৃতদেহ। সেখানেই শেষ নয়, সেসব যখন শান্ত হলো তখন সেই সাহেব তার কয়েকজন সঙ্গীকে নিয়ে জমিদার বাড়িতে ঢুকলেন। বাড়ির সব মহিলাদের একটা ঘরে বন্দি করে শিকল তুলে দিল। ততক্ষণে জমিদার তলোয়ার আর একটা দোনলা বন্দুক নিয়ে রুখে দাঁড়িয়েছেন সেই ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু এই সব কিছুর মধ্যেই জমিদারের ছেলেটাকে আর খুঁজে পাওয়া গেল না। কোথায় যে সে লুকিয়েছে এই অন্ধকারে তা কেউই বুঝতে পারল না। সেই অসম লড়াইতে জমিদার বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না। লড়াইয়ে ইংরেজরা তার একটা হাত কেটে নিয়েছিল। কিছুক্ষণ তিনি এক হাতেও লড়াই চালালেন। তারপর এক সময় নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। ইংরেজরা তারপর ওর মৃতদেহটাকে বল্লমের ডগায় গেঁথে টানতে টানতে জমিদার বাড়ি থেকে বের করে নিয়ে যায়। সেখানেই ক্ষান্ত হয় না। সারা মাঠ জুড়ে পড়ে থাকা মৃতদেহগুলো এই মাঠের মাঝখানে একসঙ্গে জড়ো করে আগুন ধরিয়ে দেয়। মরা পোড়ার বিশ্রী গন্ধে চারিদিক ভরে ওঠে। সবশেষে তারা ওই জমিদার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই গ্রাম সহ আশপাশের গ্রামগুলো সেই রাতেই উজাড় হয়ে গিয়েছিল। শোনা যায় ইংরেজ সৈন্যরা জমিদারের মাথা কেটে ওই মাঠের কোণে পুঁতে দিয়েছিল। ইংরেজরা তন্ন তন্ন করে জমিদারের ছেলেকে খুঁজেছিল। জমিদার বংশের শেষ বাতিটুকুও তারা নিভিয়ে দিতে চেয়েছিল, যাতে আর কেউ কোনোদিন মাথা উঁচু করে সাহস করে দাঁড়াতে না পারে। কিন্তু জমিদারের ছেলেকে কিছুতেই পাওয়া যায় না। তারপর আস্তে আস্তে দিন গড়ায়, সময় বদলায়। ইংরেজরা ভারত ছেড়ে চলে যায় এক সময়। তারপর অনেকদিন পর চারিদিকে আবার বসতি গড়ে ওঠে। কিন্তু ওই মাঠ আর ওই পুড়ে যাওয়া জমিদার বাড়ির কোনো পরিবর্তন হয় না। বহু বছর ধরে একই রকম ভাবে পড়ে আছে, এক অভিশপ্ত রাতের সাক্ষী হয়ে। আজও ওই মাঠে সূর্যাস্তের পর লোকে যেতে ভয় পায়। একটানা এতক্ষণ গল্পটা যেন আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনে চলেছিলাম। চারিদিকে যে কি হচ্ছে কোনো কিছুরই খেয়াল নেই আর। যখন গল্পের ঘোর কাটল, দাদু তার অনেকক্ষণ আগেই থেমে গেছেন। বিশুর দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কিরকম যেন ফ্যাকাশে হয়ে গেছে। ও ভয়ার্ত কাঁপা কাঁপা কণ্ঠে দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, এই জমিদার বাড়ি কোথায়? কখনো দেখিনি তো। তাহলে কি সত্যি ভূত আছে ওই মাঠে? ওভাবে কি আর বলা যায় রে দাদু ভাই। তবে রাতের দিকে যে ওই মাঠ পার করার চেষ্টা করেছে বা মাঠের কাছে গেছে, তাকেই পরের দিন অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। জ্ঞান ফেরার পরও তারা বলতে পারেনি যে কিভাবে তারা জ্ঞান হারালো। শুধু জানা গেছে তারা অনেকগুলো মানুষের আর্তচিৎকার শুনতে পেয়েছিল নাকি। আর তারপরেই একটা অদ্ভুত রকম ভয়ে তাদের দম বন্ধ হয়ে এসেছিল। তার পরবর্তী কোনো ঘটনা তারা আজ পর্যন্ত বলতে পারেনি। মাঠের কোনাকুনি শিমুল গাছ পেরিয়ে প্রায় 50 হাত জঙ্গল পেরোলেই সেই পুরো জমিদার বাড়িটা দেখা যাবে। তবে সেই বাড়ি জুড়ে এখন গজিয়ে উঠেছে বড় বড় গাছ, একদম জঙ্গল হয়ে গেছে।
এই সেটা আর কারো নজরে আসে না, আর ওইদিকে কেউ একটা যায়ও না। এক প্রকার লোকচক্ষুর আড়ালেই সেই জায়গা পড়ে আছে। দাদু, সেই ছেলে, তার কি হলো? ওকে কি ইংরেজরা মেরে ফেলেছিল? জানি না দাদু ভাই, সেই রাতে ওই ইংরেজ সৈন্যদের আক্রমণ, চারিদিকে মৃত্যুযজ্ঞ, এসব কিছুর আগে থেকেই ওই জমিদারের ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই জমিদারকে মেরে ফেলার পরও ওদের রাগ শান্ত না হওয়ায় সমস্ত জমিদার বাড়িতেই আগুন ধরিয়ে দেয়। তবে শোনা যায় সেই ছেলেটা নাকি অসাধারণ বাঁশি বাজাতো। সেই বাঁশির সুরে মন্ত্রমুগ্ধের মতো সবাই আচ্ছন্ন থাকত। কিন্তু সেই রাতের পর আর কেউ সেই বাঁশির শব্দ শোনেনি। এতদিন পর যখন তোমার মুখ থেকে এইসব কথা শুনলাম, তখন আমার বাবার কাছে শোনা সেসব ঘটনা আবার মনে পড়ে গেল। তাই বললাম, তোমরা এখনকার দিনের ছেলে, ভূত প্রেতে তোমাদের বিশ্বাস অনেকটাই কম। তবুও বলছি, সাবধানী থেকো। যতদিন রয়েছ কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেশি দূরে যাবে না, আর সন্ধ্যার পর তো বাড়ি থেকে একদমই বেরোবে না। এরপর দাদু আর বিশেষ কিছু বললেন না, ধীরে ধীরে ঘরের মধ্যে চলে গেলেন। আমাদের দুজনেরও আর সাহস হলো না এইসব কথা শুনে খোলা বারান্দায় একা থাকার। আমরাও দ্রুত আমাদের ঘরে চলে গেলাম। দাদুর কথা মতো পরদিন থেকে আমরা সন্ধ্যা নামার আগেই ঘরে ঢুকে যাই। কোথাও গেলে বলেই বেরোই। দাদুর কাছ থেকে শোনা ঘটনাগুলো মনে এক আলোড়ন সৃষ্টি করে। সেই রাতের নৃশংসতার কথা ভেবে মাঝে মধ্যেই শিউরে উঠি। সেই সঙ্গে চেপে ধরে এক অজানা মন খারাপ। হোক না অতদিন আগেকার কথা, সেই জমিদারের ছেলের তো কোনো দোষ ছিল না। শেষ পর্যন্ত তার কি হলো কে জানে। ইংরেজরা কি তাকে মেরে ফেলেছিল? কি নৃশংসভাবেই না জমিদারের পরিবার আর গোটা গ্রামকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এসব ভাবতে ভাবতেই মাঝে মধ্যেই ঘুম থেকে আতঙ্কে জেগে ওঠে। তারপর বন্ধুর সাহচর্যে আবার কিছুটা স্থিরতা আসে। ধীরে ধীরে ছুটির দিন ফুরোতে থাকে। আমাদের মেসে ফেরার দিনও এগিয়ে আসতে থাকে। এরকম একদিন দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে একটু গড়িয়ে নিচ্ছে। আমি আর বিশু চিলেকোঠার ঘরে বসে বিশুর পুরনো গল্পের বইগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছি। বিশু একটা দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ বলল, আর তো 3-4 দিন, তারপরে তো কলকাতায় ফেরা। ছুটিটা যেন কিরকম শেষ হয়ে গেল। হ্যাঁ, ঠিকই বলেছিস। ছুটিটা কেমন হুট করেই শেষ হয়ে গেল। তবে কি জানিস তো, এই গ্রামের ইতিহাস, কাঁচা আম, সব কিছুই মিলিয়ে মিশিয়ে এই জায়গাটাকে ঘিরে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হয়ে গেছে। যদি আর কয়েকটা দিন ছুটি পেতাম রে, দারুণ হতো। একদম সত্যি রে, গ্রামটা তো আমার নিজের, তবে এইরকম অনুভূতি না কখনো হয়নি। প্রথমবার নিজের গ্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। কটা দিন তোর সাথে বেশ সুন্দরভাবে কেটে গেল। আবার পরে কোনো এক সময় তোকে নিয়ে আসবো, দেখিস, নাহলে এই মন খারাপটা থেকেই যাবে। আমিও ঘাড় নেড়ে সায় দিলাম। কিছুক্ষণ চুপ করে থেকে বিশুকে বললাম, জানিস বিশু, এই সব কিছু শোনার পর না মনটা সেই জমিদারের ছেলের কথা ভেবে খুব খারাপ হচ্ছে। শেষ পর্যন্ত তার কি হয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ জানতেই পারল না। আর সেই মাঠ পেরিয়ে জমিদার বাড়িও তো আর যাওয়া হলো না। বিশু এমনিতে একটু ভীতু ধরনের। আমার এই কথায় ভয় পেয়ে বলল, না না, সেই জমিদার বাড়ি দেখে আর কাজ নেই বাপু, কখন কি হয়ে যায় এসবের কোনো দরকার নেই। ভালোই ভালোই এসেছি, আর এখন ভালোই ভালোই ফিরতে পারলে হয়। ভূতে পাল্লায় পড়া কোনো দরকার নেই। তা যা বলেছিস। জানালা দিয়ে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছিল। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার জন্য ভেজা মাঠ রাস্তা দেখতে বেশ ভালো লাগছিল।
সেই সঙ্গে মাটির সোঁদা গন্ধটা যেন মন জুড়িয়ে দিচ্ছে। বিশু সেই সময়ে একদম আমার মনের কথাটা বলল। দেখ, আর তো 3-4 দিন পর আমরা চলেই যাব। এখন না হয় চল, ওই মাঠের পাশে ওই ঝিলটা আছে, এই ঝিলটার পাশে বসে এই পরিবেশটা উপভোগ করি। আর সাথে যদি কাঁচা মাখা হয়, আহা, তাহলে ব্যাপারটা পুরো জমে যাবে। আমি তো এক কথায় রাজি, কিন্তু এই ভর দুপুরে বাড়ির সবাই ঘুমাচ্ছে, কাকেই বা জানিয়ে যাব? এর সমাধানও বিশুই করল। দেখ, আমরা যদি ঘন্টা চারেকের জন্য বেরোই আর ওই ঝিলের ধারে গিয়ে বসি, তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এত তাড়াতাড়ি এরা কেউ ঘুম থেকে উঠবে না। আর এখন তো সবে দুপুর, সন্ধে হতে ঢের বাকি। দিনের আলো থাকতে থাকতেই না হয় চলে আসবো। আর বাড়ি থেকে তো এটা বেশি দূর নয়, তাই ফিরতেও দেরি হবে না। ওর কথা মতোই চিলেকোটার ঘরের দরজা বন্ধ করে আমরা নিচে নেমে পড়লাম। তারপর ধীরে ধীরে আলতো পায়ে দুজনে ঘর থেকে বেরোলাম, যাতে কোনো রকম আওয়াজ না হয়। তারপর দুজন হাঁটতে হাঁটতে পৌঁছালাম ঝিলের ধারে। বৃষ্টি হয়ে গিয়ে আশপাশটা ভেজা ভেজা হয়ে আছে, আকাশটা বেশ পরিষ্কার লাগছে। আমি বুক ভরে ভেজা মাটির ঘ্রাণ নিলাম। মাঠটা আর শিমুল গাছটাকে দেখলাম। বৃষ্টিতে ভিজে মাঠের জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট জলাশয়ের মতো তৈরি হয়েছে, আর সেই জলে ছোট ছোট উচ্চিংড়ে লাফাচ্ছে। ভেজা ঘাসের শেষ প্রান্তে শিমুল গাছটা যেন সবকিছু আগলে দাঁড়িয়ে আছে। মৃদু হাওয়ায় বৃষ্টি ভেজা পাতাগুলো কাঁপছে। তার পিছনে সেই জঙ্গলটা, দূর থেকে ঝাপসাভাবে জঙ্গলে ঢেকে থাকা সেই পুড়ে যাওয়া অভিশপ্ত জমিদার বাড়িটা যেন কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে বলে মনে হলো। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, চোখ ফিরিয়ে নিলাম। বিশুর অবশ্য সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও আপন মনে ঝিলের মধ্যে ছোট ছোট মাছকে চারা খাওয়াতে ব্যস্ত। এইভাবে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। আমার মনে হলো যে এবার ফেরা উচিত, আর বাইরে থাকা ঠিক হবে না, কারণ ইতিমধ্যে দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করেছে। বাড়ির লোকেরা সবাই ঘুম থেকে উঠে পড়বে। কথাটা বিশুকে বলাতে সে বলল, আর কিছুক্ষণ থেকে যাই। আমিও কথা না বাড়িয়ে ওর কথাতেই সম্মতি জানিয়ে আবার ঝিলের ধারে বসলাম। দুজনেই নিজের খেয়ালে মগ্ন। হঠাৎ মনে হলো দূর থেকে সেই বাঁশির সুরটা ভেসে আসছে। আমি চমকে উঠে সেই শিমুল গাছটার দিকে তাকালাম। বিশুও মনে হয় এই প্রথমবার বাঁশির সুর শুনতে পেয়েছে। দেখলাম তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আমি আবার শিমুল গাছটার দিকে ঘাড় ঘোরাতেই মনে হলো একটা ছায়া মতো কিছু যেন সরে গেল গাছের আড়ালে। সঙ্গে সঙ্গে সেই গল্পটা আমার মনে পড়ল বটে, তবে আমি ভয় পাওয়ার থেকে কৌতূহলী বেশি হলাম। বিশুর হাতটা শক্ত করে চেপে ধরলাম। তারপর শিমুল গাছটার দিকে তাকিয়ে ধীর পায়ে এগোতে শুরু করলাম। বিশু কানের কাছে ফিস ফিস করে বলল, এখান থেকে পালিয়ে গেলে হয় না ভাই? এক ছুটেই বাড়ি পৌঁছে যাব। চল না একটু এগিয়ে দেখি, এখনো তো দিনের আলো রয়েছে। সেরকম হলে চিৎকার করে লোকজন ডাকবো। আচ্ছা বিশু, এমনও তো হতে পারে হয়তো কারোর বাড়িতে কোনো আত্মীয় এসেছে যে এত সুন্দর করে বাঁশি বাজায়। আরে ভয় পাওয়ার মতো তো এখনো কিছু ঘটেনি। এই বলে শক্ত করে বিশুর হাতটা ধরে এগোতে লাগলাম। বাঁশি তখনও বাজছে। মাঠের মাঝ বরাবর বেশ কিছুটা চলে এসেছে। শিমুল গাছটার একটু কাছাকাছি আসতেই গাছের আড়ালের অবয়বটা একটু যেন স্পষ্ট হলো। আগের দিনের মতো, কিন্তু এক জায়গায় যেন স্থির হয়ে আছে। এবার অবয়বটা একটু নড়ে উঠল। আমরাও পা টিপে টিপে এগোতে না এগোতে ওই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো সেই দিনের দেখা ছেলেটা। মনে হয় সে এই দিক দিয়ে তার গন্তব্যের দিকে যেতে চাইছিল, কিন্তু আমাদের দুজনকে একসঙ্গে দেখে থতমত খেয়ে গেছে। পরনের জামাকাপড় বেশ পরিপাটি, দেখেই বোঝা যাচ্ছে যে ভালো ঘরের ছেলে। বয়স খুব বেশি হলে 16 বা 17 হবে। বিশু যেন এবার একটু সাহস পেল ছেলেটাকে দেখে। দেখলাম ছেলেটার কোমরে একটা ছোট্ট বাঁশি গোজা আছে। সম্ভবত এতক্ষণ ধরে এই বাঁশির আওয়াজই আমরা শুনতে পেয়েছি। এই কে তুমি?
কোথা থেকে এসেছো? তুমিই বাঁশি বাজাচ্ছিলে? ছেলেটা একসঙ্গে এতগুলো প্রশ্ন শুনে বেশ ঘাবড়ে গেল। থতমত খেয়ে তার চোখ মুখ লাল। তার এই অবস্থা দেখে বিশু হাসতে শুরু করলো। আমি পরিস্থিতিটা একটু সহজ করার জন্য বললাম, তুমি তো বেশ সুন্দর বাঁশি বাজাও, তা শিখলে কোথা থেকে? আগের দিন নিশ্চয়ই তুমিই বাঁশি বাজাচ্ছিলে, তাই না? ছেলেটা এবার একটু স্বাভাবিক হলো, বলল, আগে হ্যাঁ, আমিই বাঁশি বাজাই। মাঝে মধ্যেই আমি এখানে চলে আসি। এই শিমুল গাছটা আমায় খুব শান্তি দেয়, তাই এখানে শান্তিতে বসে বাঁশি বাজাই। বাহ, খুব সুন্দর। কিন্তু তোমায় তো আগে কখনো দেখিনি। তুমি থাকো কোথায়? ছেলেটা আঙুল দিয়ে ইশারায় মাঠের কিনারায় জঙ্গলের কাছাকাছি যে লোকালয়টা আছে সেদিকটা দেখিয়ে দিল। হয়তো কারোর বাড়ি ঘুরতে এসেছে। জিজ্ঞেস করাতেই সে বলল, আগে হ্যাঁ, অনেক দূর থেকে এসেছি, সেই শহর থেকে। এখানে ঠাকুরদার পুরানো বাড়ি, কাকা জ্যাঠারা সব এখানেই থাকেন, তাই গরমের ছুটিতে মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি। বুঝলাম আমার অনুমানই ঠিক। শহরের ছেলে গরমের ছুটিতে গ্রামের আত্মীয়দের বাড়ি এসেছে। বুকের মধ্যে জমা সেই চাপা ভয় আর উত্তেজনাটা এতক্ষণে অনেকটাই শান্ত হয়েছে। কি নাম তোমার? এমন সুন্দর করে বাঁশি বাজানো কার কাছে শিখলে? আমার নাম কানু। আমি ছোট থেকেই বাঁশি বাজাতে ভালোবাসি। বাঁশির আওয়াজ ভালো লাগে বলে দিন রাত্রির বাঁশি বাজানোর চেষ্টা করি, কিন্তু ভালো মতো সুরই বেরোয় না। বলো কি, অত সুন্দর বাঁশি বাজাও আর বলছো ভালো মতো সুর বেরোয় না? সত্যিই তাই। আমি তো আগে শুনিনি, কিন্তু আজ যখন শুনলাম মনটা পুরো জুড়িয়ে গেল। সেসব কথা থাক, তোমাদের বাড়ি কোথায়? ছেলেটার কথা বলার ধরন শুনে বোঝা গেল বয়স কম হলেও কথাবার্তায় এসে যথেষ্ট পরিণত। আমরা নিজেদের পরিচয় দিলাম। বিশু আমাকে বলল, এই গ্রামের এমন কাউকে তো আমি চিনি না যাদের এইরকম একান্নবর্তী পরিবার আছে। আচ্ছা, তুমি কি যুগল কাকাদের বাড়ির অতিথি? আগে হ্যাঁ। জানিস তো, যুগল কাকার বউ দারুণ মালপোয়া বানায়, গোটা গ্রামের মানুষ চেটে পুটে খায়। আমাদের এই গোটা গ্রামটার মধ্যে এই একমাত্র একটি পরিবার যারা তোর একান্নবর্তী পরিবার হয়ে টিকে রয়েছে। ওনারা সবাই খুব ভালো মানুষ। তোমরা যাবে আমাদের বাড়ি? তাহলে কাকিমা খুব খুশি হবে, আর তোমাদের অনেক মালপোয়া খাওয়াবে। শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। কি বলবো ভেবে পেলাম না, কারণ বাড়ি ফিরতে দেরি হলে বাড়ির লোকজন খুব চিন্তা করবে। আর এদিকে বিশু যা বলল, সেই দিক দিয়ে দেখতে গেলে কানুদের বাড়ি যাওয়ার এই উপরই নিমন্ত্রণটা নিঃসন্দেহে একটা লোভনীয় প্রস্তাব। আমি যে বিশেষ মিষ্টি ভক্ত তা নয়, কিন্তু মালপোয়া আবার আমার খুব পছন্দের খাবার। আর শুনেছি গ্রামের মানুষদের হাতের খাবার ভীষণ সুস্বাদু হয়। এইসব চিন্তা মাথাতে চলছে, হঠাৎ বিশু জিজ্ঞাসা করলো, ফিরে যাবি? কিন্তু বাড়িতে? আরে বাড়ি নিয়ে চিন্তা নেই। বাড়ির লোক যদি জানতে পারে যে আমরা যুগল কাকার বাড়িতে গেছি, তাহলে তো চিন্তার কিছুই থাকবে না। আমার বাড়ির লোক ওদের খুব ভালোভাবেই চেনে। প্রায় আমাদের পরিবারের মধ্যে আর কি ওদের বাড়িতে যাওয়া আসা আছে। কথাটা শুনে আমিও আর দেরি না করে রাজি হয়ে গেলাম। মাঠের পাশে জঙ্গলের আর ঝিলের ধার দিয়ে একটা ছোট্ট পায়ে হাঁটা রাস্তা ছিল। আমরা সেই রাস্তাটাই ধরলাম। কানু বলল, এটা নাকি ওদের বাড়ি যাওয়ার শর্টকাট রাস্তা। কানু গল্প করতে করতে আগে আগে চলতে লাগলো। বিশু আমাকে ফিসফিসিয়ে বলল, এই অনেক দিন পরে গ্রামে আসার ফলে বুঝতে পারছি গ্রামে কত কিছু পরিবর্তন হচ্ছে। নতুন নতুন রাস্তা গুজিয়েছে। কেন রে এরকম বলছিস কেন? কি এমন পরিবর্তন দেখলি? ঝিলের পাড় ধরে কানু এগিয়ে গেছে, আমরা ওর থেকে একটু পিছিয়ে। আমার কথার উত্তরে বিশু ফিসফিস করে বলল, দেখ, এই যে তুই বাঁশির আওয়াজটা শুনতে পেলি, তারপরই তো তার থেকে এত বড় একটা ইতিহাস জানতে পারলাম। আগে তো এই মাঠটাকে অন্য নজরে দেখতাম, কিন্তু এখন অন্যভাবে দেখতে পাচ্ছি। এই রাস্তাটা কিন্তু আগে ছিল না। কই, আগের বার তো দেখতে পাইনি। কিন্তু দেখ, এখন চারিদিক কত কিছু পরিবর্তন হচ্ছে, কত কিছু বুঝিয়ে উঠেছে। কে জানে আবার কাল কি পরিবর্তন দেখব। মাঝে মধ্যেই বিশু দার্শনিকের মতো কথা বলে। তখন ওর কথাগুলোকে অতটা পাত্তা না দিলেও চলে। তবে একটা কথা কিন্তু আমার কানে বাজতে লাগলো।
আগে ছিল না। কথাটা আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করেছে। কে জানে। এভাবেই আমরা বেশ কিছুটা দূর এগিয়েছি। হঠাৎ খেয়াল করলাম আশপাশটা যেন একটু অন্ধকার হয়ে গেছে। দেখলাম বিশু একটু পিছিয়ে পড়েছে। ঝিলের এই পাড়টা বেশ সরু, একজনের বেশি পাশাপাশি চলাফেরা করা যায় না। কানু দেখলাম বেশ কিছু দূর এগিয়ে গেছে। এই পাড় থেকে ওর পিছন দিকটা আবছা দেখা যাচ্ছে। অপর প্রান্তে পৌঁছে দেখি বিশু এখনো মাঝ বরাবরও পৌঁছাতে পারেনি। বিশু চেঁচিয়ে বলল, তুই এগোতে থাক, বুঝলি, আমি তোর পেছনে আসছি। কানু দেখলাম দূর থেকে হাতছানি দিয়ে ডাকলো। একটা আম বাগানের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। চারিদিকের অন্ধকারাচ্ছন্ন আবছা ব্যাপারটা যেন আরো বেশি এখন প্রকট হয়ে উঠেছে। পিছনে হঠাৎ বিশুর আওয়াজ পেলাম। আমিও আওয়াজ দিয়ে ওকে ধীরে ধীরে আসতে বললাম। এদিকে কানুকে দেখলাম সেই অন্ধকারাচ্ছন্ন আম বাগান দিয়ে এগিয়ে যাচ্ছে। বিশু হয়তো এখন অনেকটাই পিছনে। আমি কতদূর এলাম বুঝতে পারছি না, তবে হাঁটা থামালে চলবে না। দূর থেকে এই অন্ধকারে কানুকে ঠিক করে দেখা যাচ্ছে না। বুঝতে পারলাম না এক জায়গায় দাঁড়িয়ে বিশুর জন্য অপেক্ষা করব নাকি কানুর পিছন পিছন এগোতে থাকবো। সামনের দিক থেকে একটা ডাক ভেসে এলো। মনে হলো কানু যেন আমাকে ডাকছে, কিন্তু আওয়াজটা যেন অনেক দূর থেকে ভেসে এলো। আমি ওই অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে কোনো রকমে ঠাহর করে আন্দাজে এগোতে লাগলাম সেই দিকে। হয়তো কিছুটা নিজের ইচ্ছায়, অথবা হতে পারে সেদিন কানুর সেই ডাকের মধ্যে অমোঘ একটা টান ছিল, যেটা উপেক্ষা করার ক্ষমতা আমার ছিল না। বেশ কিছু দূর হাঁটার পর মনে হলো অন্ধকার কিছুটা কমে এসেছে। কিন্তু এই কি, এই অন্ধকারের মধ্যে এত আলো আসছে কোথা থেকে? কুয়াশার একটা জমাট পাহাড় যেন ঘিরে রেখেছে চারপাশটা। আরও একটু এগোতে কানুকে এবার স্পষ্ট দেখতে পেলাম। একটু দূরে আমার দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে, আমার আসার অপেক্ষায় যেন। ও কি একটা ইশারা করছে ঠিক বুঝতে পারলাম না। আরও একটু এগিয়ে গেলাম, কিন্তু দুজনের মধ্যে দূরত্বটা যেন একই রয়ে গেল। আমি হাঁটার গতি বাড়ালাম, তবু দূরত্বটা যেন কিছুতেই কমছে না। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এবার দৌড়াতে লাগলাম সামনের দিকে। হঠাৎ খেয়াল হলো কেউ কোথাও নেই। সেই আলোটা যেন জোরালো হয়ে উঠছে, আর চারপাশে জমাট বাঁধা কুয়াশা যেন আমার দম বন্ধ করে চেপে ধরছে। আমি হাঁপিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। এমন সময় ওই জমাট বাঁধা কুয়াশা থেকে হঠাৎ করেই যেন কানুর উদ্ভব হলো। সে বলল, হঠাৎ হঠাৎ দৌড়াতে শুরু করলে যে? আমি তোমার পিছন পিছন দৌড়াতে দৌড়াতে এলাম। অন্ধকারে ঠিক করে দেখতেও পাচ্ছিলাম না। এই তো আমার বাড়ির কাছে এসে পড়েছি। চলো, আর চিন্তা নেই। এই জঙ্গলে তোমার বাড়ি? কোথায়? কোথায় জঙ্গল? বলে সামনের দিকে আঙুল তুলে ইশারা করলো। আমি চোখ তুলে তাকিয়ে থমকে গেলাম। কোথায় জঙ্গল? এ তো বেশ একটা অবস্থাপন্ন বাড়ির সামনে, চারিদিকে জোরালো আলো জ্বলছে। এতক্ষণে আলোর উৎস কি সেটা স্পষ্ট বুঝলাম। কানু আমার কাঁধে হাত রাখল, শান্ত কণ্ঠে বলল, চলো, আর দেরি করো না। বেশি রাত হয়ে গেলে তোমার বাড়ির লোক চিন্তা করবে। হঠাৎই আমার বিশুর কথা মনে পড়ল। বিশু কোথায় বলো তো? ওকে তো দেখতে পাচ্ছি না। এতক্ষণ তো লাগার কথা নয়। আগেও আসুক, তারপর না হয় সবাই একসঙ্গে যাব। চিন্তা করো না, বিশুর সঙ্গে দেখা হয়েছে। ওর আসতে একটু দেরি হবে। তুমি তো জানোই ওর পেট নিয়ে কি ঝকমারি, তাই আসতে একটু দেরি হচ্ছে। তুমি ভেতরে চলো। বিশুর এমন ধরনের ঘটনার আমি অনেকবারের সাক্ষী, তাই বিরক্তি না করে হাত পায়ের ধুলো ঝেড়ে কানুর পিছন পিছন ওর বাড়ির দিকে চলতে শুরু করলাম। দরজায় দেখলাম দারোয়ান আছে। বুঝলাম শুধু অবস্থাপন্ন বললে ভুল হবে। কানু আসলে যথেষ্ট অভিজাত বংশের ছেলে। বাড়ির ভিতর ঢুকে তো তাক লেগে গেল। বাড়ি তো নয়, যেন রাজার বাড়ি। বাড়ির সিলিং থেকে ঝালর ঝুলছে। ঝাড়বাতির আলোয় বাড়ির অন্দরমহল যেন ঝলমল করছে। চারিদিকে খিলখিল করে বাড়ির শিশুরা দৌড়ে বেড়াচ্ছে।
মহিলাদের পায়ের নুপুরের আওয়াজ যেন চারিদিকে এক অদ্ভুত রিন রিনে সুর তুলেছে। কানু বাড়ির অন্দরমহলের দিকে এগিয়ে চলল। মনে হলো যেন কোনো রাজবাড়িতে চলে এসেছি। নুপুরের আওয়াজটা যেন বাইরের জমাট বাঁধা কুয়াশায় বাধা পেয়ে ফিরে ফিরে আসছে। এত জৌলুস, এত ঔজ্জ্বল্য, সবকিছুই যেন অদ্ভুত এক রহস্যময় কুয়াশায় ঘেরা। কানু দোতলার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, চলো আগে আমার ঘরে গিয়ে কিছুক্ষণ বসি, তারপর সবার সঙ্গে পরিচয় করাবো। আমিও ঘাড় হেলিয়ে সম্মতি জানিয়ে ওর পিছনে চলতে শুরু করলাম। দোতলায় ওর ঘরে ঢুকে দেখলাম চারিদিকে পড়ার বইয়ে দেওয়ালগুলো ঠাসা। ঘরটা বেশ বড়, তবে গোটা বাড়ির তুলনায় ঘরের অবস্থাটা একটু বেমানান। বাড়িটা যেরকম রাজকীয়ভাবে সাজানো, সেই তুলনায় এই ঘরটা নিতান্তই সাদামাটা, একদম সাধারণ কোনো মধ্যবিত্ত বাড়ির পড়ার ঘরের মতো। তবে ঘরে দেখলাম কোনো কিছুরই অভাব নেই। চেয়ার, টেবিল, আলমারি সবই আছে, তবে তাতে আভিজাত্যের লেশ মাত্র নেই। বুঝলাম ছেলেটা খুবই সাধারণভাবে থাকতে ভালোবাসে, শুধু নিজের পড়াশোনা আর বাঁশি বাজানো এই নিয়েই থাকে। অবশেষে কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞাসা করেই ফেললাম, আচ্ছা তোমরা কি জমিদার? আজ্ঞে হ্যাঁ, আসলে আমার ঠাকুরদা জমিদার ছিলেন, কিন্তু এখন তার সেই সব দিন নেই। বাবা কাকারাই ওসব সামলান, আর আমি তো শহরে পড়াশোনা করি। যখন গ্রামে আসি তখন এই ঘরেই থাকি, গান গাই, বাঁশি বাজাই আর গল্পের বই পড়ি। উফ, ঘরটা কি গুমট হয়ে রয়েছে। দাঁড়াও, একবার জানলাগুলো খুলে দিই। কথাটা বলে কানু এক এক করে জানালাগুলো খুলে দিল। দেখলাম একটা জানালা ছাড়া বাকি সব জানালাই সে খুলল। তারপর বলল, তুমি বসো, আমি নিচ থেকে দেখে আসি বিশু এলো কিনা, আর তোমার জন্য একটু শরবতের ব্যবস্থা করে আসি। আমি বাধা দিতে গিয়েও দিলাম না। বিশু এখনো এসে পৌঁছায়নি। ওর জন্য এবার বেশ চিন্তা হচ্ছে। বারবার মনে হতে লাগলো ও যদি অন্ধকারে রাস্তা হারিয়ে ফেলে, আর তারপর আমাদের বাড়ি ফিরতে যদি দেরি হয়, তাহলে বাড়ির লোক তো চিন্তায় পড়ে যাবে। মনে মনে আবার ভাবলাম বিশু তো তখন একবারও বলল না যে এই যুগল কাকা আদতে জমিদার ছিলেন। এমন সময় কানু ঘর থেকে বেরিয়ে যেতে যেতে চৌকাঠ থেকে ফিরে এলো। এসে আমার কানের কাছে ঝুঁকে পড়ে খুব ফিস ফিস করে অথচ রহস্যময় গলায় বলল, যদি কিছু মনে না করো, একটা কথা বলি। যত যাই হয়ে যাক, দক্ষিণের জানলাটা কিন্তু খুলবে না, কেমন? আমি চমকে উঠলাম। হঠাৎ এই কথা সে কেন বলল? আমার মুখে আতঙ্কের ছাপ দেখে কানু আলতো হেসে বলল, আরে না না, ভয় পাওয়ার কিছু নেই। আসলে দক্ষিণ দিকে তো ওই মাঠটা রয়েছে, তাই মাঠঘাট আর জঙ্গলের বিষাক্ত হাওয়া যাতে না লাগে তাই বললাম। দক্ষিণের দিক বড়ই ক্ষতিকর। কথাটা বলে কানু ঘর থেকে বেরিয়ে গেল। বসে আছি। হঠাৎ মিনিট পাঁচেক পর একজন মহিলা, সম্ভবত বাড়ির কাজের লোক হবে, একটা ট্রেতে দুটো কাঁচের গ্লাসে শরবত নিয়ে ঘরে ঢুকলেন। মহিলার মুখ ঘোমটায় ঢাকা। তিনি শরবতের গ্লাস দুটো টেবিলে রেখে চুপচাপ বেরিয়ে গেলেন। সেই মহিলার চলাফেরার ধরন বড় অদ্ভুত, সন্ত্রস্ত। যাকে এসব নিয়ে আর বিশেষ কিছু ভাবলাম না। বিশুর জন্য মনটা অস্থির হতে লাগলো। অনেকক্ষণ তো হলো, এখনো পর্যন্ত ও এলো না। ওর তো চেনা রাস্তা, এত দেরি হওয়ার তো কথা নয়। ধীরে ধীরে সময় গড়াতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু বিশুর কোনো দেখা নেই। কানুও সেই যে গেছে, এখনো ফেরেনি। এবার আমি আর কোনো কাজ না পেয়ে ঘরের চারিদিকে চোখ বোলাতে শুরু করলাম। দেখলাম ঘরের কুলুঙ্গিতে একটা ছোট্ট প্রদীপ জ্বলজ্বল করছে। বইয়ের র্যাকগুলো থেকে অসংখ্য বই উঁকি মারছে। আর তেমন কোনো আসবাবপত্র চোখে পড়ল না। তবে ঘরের কোণে একটা ছোট্ট আলমারি চোখে পড়ল। আলমারিটা মোটামুটি আমারই উচ্চতার, আর বেশ শক্ত কাঠের তৈরি, দেখতেও খুবই সুন্দর। আমি এগিয়ে গেলাম সেই আলমারিটার দিকে। ভালো করে সেটা দেখতে লাগলাম। দেখলাম আলমারির গায়ে খুব সুন্দর হাতের কাজ। শিল্পী খুব নিটল আর নিখুঁতভাবে তার হাতের কাজ ফুটিয়ে তুলেছে। আলমারির দরজার গড়নটিও বেশ সুন্দর।
দেখলাম দরজার লকের কাছে একটা সুন্দর হাতির দাঁতের বাঁধানো হাতল আছে। সেই হাতল ধরে টান দিলাম, অমনি আলমারিটা একটা হালকা আওয়াজ তুলল, কিন্তু দরজা খুলল না। বুঝলাম লক করা আছে। কতক্ষণ এইভাবে কেটে গেছে খেয়াল নেই। হঠাৎই মনে হলো ঘরের আবহাওয়া কেমন যেন গুমোট হয়ে উঠেছে। মনে হচ্ছে সেই জমাট কুয়াশার মধ্যে বাধা পেয়ে হাওয়া বাতাস সব যেন বন্ধ হয়ে গেছে, আর কুয়াশার আচ্ছন্ন ঘন ভাবটাও যেন আরো বেড়ে উঠেছে। হঠাৎই ঘরের ভেতরটা কিরকম যেন মোটকা আর পোড়া পোড়া গন্ধে ভরে উঠল। চারিদিকের পরিবেশ কেমন যেন দ্রুত পাল্টে যাচ্ছে। নুপুরের মিষ্টি আওয়াজ বদলে দূর থেকে কিছু মানুষের চিৎকারের শব্দ ভেসে এলো। কিছুই বুঝতে পারছি না। এদিকে বিশুও এখনো এলো না। ধীরে ধীরে এবার ভয় লাগতে শুরু করলো আমার। শরবত দিয়ে যাওয়ার সময় সেই ভদ্রমহিলা দরজাটা বাইরে থেকে বন্ধ করে গিয়েছিলেন, তাই ঘরের ভিতর থেকে বুঝতে পারছিলাম না বাইরে কি হচ্ছে। কানুকে কয়েকবার জোর গলায় ডাকলাম, কিন্তু কোনো সাড়া এলো না। কানু, ভয়টা আরো তীব্র হলো। দরজাটা খুলতে গেলাম, কিন্তু খুলতে পারলাম না। বোঝাই যাচ্ছে দরজা বাইরে থেকে আটকানো। এদিকে বাইরের ওই হইচই আওয়াজটা যেন আরো কাছে এগিয়ে আসছে। আমি আর থাকতে না পেরে ঘর জুড়ে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করলাম। খোলা জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। তখনই আমার দক্ষিণের জানালাটার দিকে চোখ গেল। মনে মনে ভাবলাম, এই জানালাটা তো আমার এখানে আসা স্তক বন্ধই আছে, কিন্তু হইচইয়ের আওয়াজটা যেন ওই জানালাটার ওপাশ থেকেই আসছে। আমি ধীরে ধীরে জানালাটার দিকে এগিয়ে গেলাম। কানুর সাবধানবাণী মনে পড়ল, কিন্তু পাত্তা দিলাম না। অবশ্য একবার ভাবলাম, তাহলে কি কোনো আসন্ন বিপদের কথা ভেবেই কানু এই কথা বলেছিল? কিন্তু সেই বিপদটা কি? এই ভর সন্ধ্যাবেলা গ্রামের মধ্যে কি তাহলে কোনো বিপদ হতে চলেছে? কপালে যা থাকে এই ভেবে দক্ষিণের জানালার পাল্লা ধরে দিলাম একটা, কিন্তু জানালাটা খুলল না। ভাবলাম বহুদিন ধরে না খোলার ফলে হয়তো সেটা আটকে গেছে, সহজে খুলবে বলে মনে হচ্ছে না। নিজের সর্বশক্তি দিয়ে বেশ কয়েকবার টান মারলাম, কিন্তু কিছুতেই খুলতে পারলাম না। ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করলে হয়তো খোলা যাবে, এই ভেবে আশপাশটা খুঁজতে লাগলাম। এমন সময় আবার চোখ পড়ল ওই আলমারির ওপর। ভাবলাম, যদি আলমারির মধ্যে কিছু থেকে থাকে তাহলে সেটা দিয়ে খোলার ব্যবস্থা করা যাবে। যেই ভাবা সেই কাজ। আলমারিটা দরজার পাল্লা ধরে হ্যাঁচকা এক টান মারলাম। কি আশ্চর্য, পাল্লাটা এবার কিন্তু খুব সহজেই খুলে গেল। কিন্তু আলমারি খুলে বিশেষ কিছুই পেলাম না। এদিকে আলমারি ধরে টান মারার কারণে সেটা একটু হেলে গিয়েছিল, আর ঠিক তখনই আলমারির তলা থেকে একটা কালো গোল ডান্ডার মতো কি একটা বেরিয়ে এলো, আর তুলে নিয়ে চমকে যেতে হলো আমাকে। এটা কি? এটা তো একটা বাঁশি, কিন্তু এ কি অবস্থা তার? আগুনে পুড়ে কালো হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক দিনের পুরনো। ওপরে পুরু ধুলোর আস্তরণ জমেছে। আমি মন দিয়ে সেই পোড়া বাঁশিটা দেখছি। এমন সময় দরজার খুব কাছে কানুর গলা পেলাম, ফিসফিসে অথচ স্পষ্ট গলায় যেন বলছে, দক্ষিণের জানলাটা খুলে একটা গাছ পাবে, সেই গাছে লাফিয়ে নেমে যাও, খুব বিপদ। তারপর আবার সবকিছু চুপচাপ, কোনো সারা শব্দ নেই। অজানা একটা ভয়ে আমার শির দ্বারা বেয়ে একটা হিমস্রোত বয়ে গেল। আমি চিৎকার করে ডাকলাম, কানু, কিন্তু কোনো সারা কানু! শব্দ নেই। কানু! ভয়টা যেন আরো চেপে ধরছে আমাকে। আমি দৌড়ে দক্ষিণের জানালার কাছে গিয়ে সেটাকে ধরে প্রাণপণে একটা টান মারলাম। দেখলাম আলমারির পাল্লার মতো আশ্চর্যভাবে এবার জানালার পাল্লাটাও খুলে গেল। কিন্তু জানালার বাইরে এই কি দৃশ্য! কয়েকশো মানুষ যেন জড়ো হয়েছে ওই মাঠ জুড়ে। চারিদিকে মশালের আগুন, চারিদিকে তলোয়ার আর বন্দুকের আওয়াজ ভেসে আসছে। যেন সারা মাঠ জুড়ে ভয়ঙ্কর এক ধ্বংসলীলা চলছে। চোখ বিস্ফারিত করে সেই দক্ষিণের জানালার ফাঁক দিয়ে আমি সেই রাতে দেখেছিলাম
এক অদ্ভুত ভয়ানক আর নৃশংস মানুষ মারার যোগ্য। শয়ে শয়ে মানুষ যেন জড়ো হয়েছে এক আগুনে লড়াইয়ে। দেখলাম গ্রামের মানুষেরা সব ধুতি ফতুয়া পরে বেরিয়ে এসেছে সেই লড়াইয়ের মধ্যে। আর এদিকে লাল পোশাক পরা কয়েকশো ইংরেজ বন্দুক তুলে অনবরত নির্বিচারে গুলি চালিয়ে যাচ্ছে গ্রামের সেই সাধারণ মানুষগুলোর উপরে। দেখলাম গ্রামবাসীদের হাতে থাকা কাটারি বটির আঘাতে কয়েকজন ইংরেজ মৃত্যুবরণ করল, কিন্তু পরক্ষণেই আবার ইংরেজ সাহেবের আদেশে বন্দুক গর্জে উঠল, আর মাঠে মুখ থুবড়ে পড়ল কয়েকজন অসহায় মানুষের দেহ। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছে যেন কয়েকশো বছর আগে চলে গেছি কোনো মন্ত্র বলে। ধীরে ধীরে সেই বাড়ির জৌলুস একসময় যেন হারিয়ে যেতে লাগলো। সেই জায়গায় দেখতে পেলাম নিকষ কালো অন্ধকার। চোখ ফিরিয়ে মাঠের দিকে তাকিয়ে দেখলাম সেখানে শয়ে শয়ে রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে, আর সেই মশালের আগুন আর এক পৈশাচিক উল্লাস এগিয়ে আসছে এই বাড়ির দিকে। আমার হাত পা সব যেন পাথরের মতো স্থির হয়ে গেছে, চাইলেও যেন নাড়াতে পারছি না। স্থির হয়ে দেখতে লাগলাম সেই ভয়ঙ্কর দৃশ্য। ধীরে ধীরে সেই উল্লাসটা যেন সেই বাড়িটাকে ঘিরে ধরল। শুনতে পেলাম গোলাগুলির আওয়াজ, কিন্তু এই আওয়াজ যেন বাড়ির ভিতর থেকে আসছে। তাহলে কি ইংরেজরা বাড়িতে ঢুকে পড়েছে? মশালের আগুনগুলো সারা বাড়ি জুড়ে ছুটোছুটি করছে। আর্তচিৎকারে চারিদিক ভরে গেছে। শুনতে পেলাম মহিলাদের আর্তচিৎকার, যেন জোর করে ধরে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ঘরবন্দি করে দিল তাদের। সেই সাথে দেখতে পাওয়া গেল একজন সুদর্শন পুরুষকে দুজন ইংরেজ পুলিশ টানতে টানতে নিয়ে আসছে। কিন্তু এ কি অবস্থা তার! সে গুরুতরভাবে আহত। সেই ইংরেজ সাহেব তার চুলের মুঠিটা ধরে মুখটা তুলল। দেখলাম সেই পুরুষের মুখটা রক্তে ভেসে যাচ্ছে। ইংরেজ সাহেবের মুখে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। পকেট থেকে সে বের করলো একটা বড় হান্টিং নাইফ। তারপর কোনো কথা না বলে হঠাৎ ধারালো দিকটা সেই মানুষটার গলাতে বসিয়ে দিল, আর ফিনকি দিয়ে রক্ত ছুটল। তারপরে আমার মুখ থেকে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো, আর সেই আওয়াজে সাহেব তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে সেই জানালার দিকে তাকালো। ভয়ে আমি সঙ্গে সঙ্গে জানালাটা সপাটে বন্ধ করে দিলাম। বুঝতে পারছি না কি করা উচিত। দরজাটা খোলার আবার ব্যর্থ চেষ্টা করলাম। বাকি জানালাগুলো থেকে কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। ঝাঁপিয়ে পড়লেও কোথায় পড়বো তার ঠিক নেই। মনে হচ্ছে যেন মরণ এগিয়ে আসছে। চিৎকারটা এখন আমার খুব কাছে চলে এসেছে। দরদরিয়ে ঘাম ছুটছে আমার। বাইরে থেকে জোরে জোরে দরজা ঠুকতে শুরু করেছে ওরা। মনে হচ্ছে দরজাটা যেন এখনই ভেঙে ফেলবে। ভয়ে আমি দক্ষিণের জানালার সেই কপাটটা আবার খুলে ফেললাম পালিয়ে যাওয়ার আশাতে। এক ঝলক মাঠের দিকে তাকালাম। দেখলাম ইংরেজরা মাঠের ওপর পড়ে থাকা গ্রামবাসীদের মৃতদেহের ওপর তখন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। সেই নৃশংস দৃশ্য দেখে আর থাকতে পারলাম না। বাঁচার জন্য ঝাঁপ দেব বলে যেই জানালার নিচে তাকালাম, অমনি মনে হলো সেই দ্বারার ঠিক নিচে কেউ যেন এক দলা বরফ চেপে ধরল। দেখলাম ইংরেজরা আগুন দিয়ে সারা বাড়ি ঘিরে ফেলেছে। কয়েকজন ইংরেজ বাড়ির দেওয়ালে তেল ছিটিয়ে দিচ্ছে, আর দরজার ওপর অনবরত ঘা পড়েই চলেছে। দরজা খুললেই যেন ওরা হুড়মুড়িয়ে ঢুকে যাবে। জানলার কপাট ধরে আমি স্থানের মতো দাঁড়িয়ে রইলাম। চারিদিক যখন লেলিহান আগুনের শিখা গ্রাস করে নিচ্ছে, তখন আর উপায় না দেখে ঝাঁপ দেওয়ার জন্য আমি ছুটে গেলাম অন্যদিকের খোলা জানালাগুলোর দিকে। আগুনের শিখা এর মধ্যেই বেশ লকলকিয়ে উঠেছে। খুব তাড়াতাড়ি এই দোতলার ঘর ছুঁয়ে ফেলবে। জানালার দিকে দৌড়ে যেতে গিয়ে মেঝেতে কিছুতে পা লেগে হোঁচট খেয়ে ঘরের চেয়ার টেবিল নিয়ে হুড়মুড়িয়ে পড়লাম। ঠিক সেই মুহূর্তে মনে হলো আগুনের শিখা যেন ঘরটাকে আলোকিত করে তুলল, আর তখনই দরজাটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরের মধ্যে। আমি আতঙ্কে চোখ বুঝলাম। ব্যাস, তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমি বিশুর ঘরে শুয়ে। চোখ খুলতে ঝাপসা আলোয় দেখলাম বেশ কিছু উৎসুক মুখ। তার মধ্যেই দেখতে পেলাম
বিশু আমার মুখে জল ছিটিয়ে দিচ্ছে। জ্ঞান ফিরতেই বিশু আমাকে দেখে হাউমাউ করে কেঁদে কি যে সব বলে গেল আমি তার বিন্দু বিসর্গও বুঝতে পারছিলাম না। শুধু বুঝতে পারছিলাম সারা শরীর জুড়ে অসহ্য ব্যথা। ঘোরের মধ্যে থাকলেও সেই বীভৎস ঘটনা তখনও আমার চোখের সামনে ভাসছিল। ধীরে ধীরে ভিড় হালকা হলো। দাদু এসে পাশে বসে জিজ্ঞাসা করলেন, কাল সারা রাত কোথায় ছিলে বলো তো দাদু ভাই? কি হয়েছিল কাল রাতে? আমি তখনও ঠিক ধাতস্থ হয়ে উঠতে পারিনি। দাদুর কথা শুনে আগের দিনের ঘটনাগুলো মনে করার চেষ্টা করলাম, কিন্তু যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছিল। তাও ঘটনাটা কোনো রকমে বলে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি আমি এখানে কি করে এলাম? বিশু এতক্ষণে অনেকটা ধাতস্থ হয়ে এসেছে। সে বলল, কাল বিকেলে যখন তুই মাঠের ওই শিমুল গাছের পাশের রাস্তা দিয়ে যাওয়া শুরু করলি, তখন কিছুটা যাওয়ার পর তোকে আর দেখতে পেলাম না। তাই ভয় পেয়ে এসে দাদুকে সব খুলে বলি। তারপর দাদু গায়ের সবাইকে ঘটনাটা জানায়। তারপর গ্রামের সবাই কাল সারা রাত তোকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, কিন্তু তোকে কোথাও পাওয়া যায়নি। আজ সকালে জঙ্গলের রাস্তায় তোকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অদ্ভুতভাবে তুই যেখানে পড়েছিলি তার থেকে মাত্র কয়েক হাত দূরে পুরনো জমিদার বাড়িটা দেখা যাচ্ছিল, যেটা জঙ্গলে ঢাকা। কিন্তু তুই ওই রাস্তা চিনলি কি করে? মানে তুই ওখানে কি করতে গিয়েছিলিস? গোটা ঘটনাটা আবার আমার একটু একটু করে মনে পড়ছিল, আর মাথার যন্ত্রণাটাও একটু করে কমছিল। এখন ঘরে শুধু দাদু, আমি আর বিশু। দাদু বললেন, সেদিন রাতে আমি তোমাদের যে গল্পটা বলেছিলাম, কাল তুমি সেই ঘটনাটাই দেখেছ। এটা মিথ্যা নয়। অনেকেই এমন গোলক ধাঁধায় পড়ে ওদের দুনিয়ায় চলে যায়, আর তখন তারা সেসব ইতিহাস আবার চোখের সামনে দেখতে পায়। কেউ ভয়েই মারা যায়, আবার কেউ পাগল হয়ে যায়। তোমার ভাগ্য খুবই ভালো দাদু ভাই, না হলে ওই জায়গা থেকে সুস্থভাবে ফিরে আসা সম্ভব ছিল না। আমার মনের মধ্যে এত কিছুর মধ্যেও একটা খটকা চলছিল। বললাম, আচ্ছা দাদু, কয়েকজন লোক জোগাড় করে একবার ওই বাড়িতে যাবে? একটা জিনিস জানার আছে। সেটা হচ্ছে, আজ পর্যন্ত তো জমিদারের ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। ওখানে গেলে হয়তো তার কিছুটা ইতিহাস জানা যাবে। না দাদু ভাই, তোমাকে এই শরীর নিয়ে ওখানে আর যেতে হবে না। অন্য জায়গা থেকে এসেছো, শুধু শুধু আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এখন ভালোই ভালোই ঘরের ছেলে ঘরে ফেরো দেখি। এইসব কাণ্ড করে শান্তি নেই, আবার যেতে চাইছিস? তোর বাড়ির লোক এসব জানতে পারলে আমায় খুন করে ফেলবে। আমি ওর কথায় পাত্তা না দিয়ে দাদুকে খুব করে বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করালাম সেই পোড়ো বাড়িতে যাওয়ার জন্য। পরের দিন দাদু, আমি আর গ্রামের কয়েকজন লোক শাবল গাঁইতি নিয়ে সেই জমিদার বাড়িতে পৌঁছালাম। দেখলাম সেই জমিদার বাড়ি জঙ্গলে প্রায় ঢেকে গেছে। সেই জঙ্গল পরিষ্কার করতে করতে দুপুর গড়িয়ে গেল। কোনো রকমে সব পরিষ্কার করে আমরা সবাই দোতলার সেই ঘরে পৌঁছালাম, যে ঘরে গতকাল সন্ধ্যায় আমি আটকা পড়ে গিয়েছিলাম। কিন্তু এখন ঘরের চেহারা সম্পূর্ণ অন্যরকম। দেখলাম চারিদিক ধুলো আর আগাছাতে ভরা। দেখলাম দরজাটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। কাল রাতের হুড়মুড়িয়ে দরজা ভেঙে পড়ার ঘটনাটা মনে পড়ল। তারপরেই সব কিছু যেন আমার চোখের সামনে থেকে হারিয়ে গিয়েছিল। নোংরা পরিষ্কার করে ঘরে চলাফেরার জায়গা তৈরি হলো। ঘরের একটা কোণ এখনো আগাছা স্তূপ হয়ে আছে। সেদিকে আমার নজর পড়তেই জায়গাটা ভালো করে পরিষ্কার করতে বললাম। আমার কথা মতো পরিষ্কার করতেই বেরিয়ে এলো কাল রাতের দেখা সেই সুন্দর কারুকার্য করা আলমারিটা। তবে এখন সেটার খুবই জীর্ণ দশা। পাল্লা দুটো ঝুলছে,
যেন এক টান মারলেই খুলে পড়ে যাবে। আর কাল এই দরজা খুলতেই আমার কাল ঘাম ছুটে গিয়েছিল। হঠাৎ কি মনে হতে ঝুঁকে পড়ে কিছু না ভেবেই আলমারির তলায় হাত ঢুকিয়ে দিলাম। দাদু আর বাকি লোকেরা এই কাণ্ড দেখে আঁতকে উঠল, যদি কোনো সাপ খোপ থাকে সেই ভয়ে। কিন্তু তেমন কিছুই হলো না। আমার হাতে শক্ত কি একটা ঠেকল, কাঁপা কাঁপা হাতে সেটা বার করে আনলাম। অবাক হয়ে দেখলাম এটা সেই গতকাল রাতে পাওয়া সেই পোড়া বাঁশিটা, ঠিক যেমন কাল রাতে আমার হাতে ছিল। আমি দুরু বুকে এক অজানা উত্তেজনায় আলমারির পাল্লাটা ধরে টান দিলাম। হুড়মুড় করে খুলে এলো সেই পাল্লা, আর সেই সঙ্গে প্রায় আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে এলাম আমি। দেখলাম ওই আবছা বিকেলের পড়ন্ত আলো এসে পড়েছে ওই আলমারির মধ্যে, আর তাতে এই ধুলো বালির মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে পুড়ে কালো হয়ে যাওয়া একটা নরকঙ্কাল, প্রায় ছাই হয়ে গেছে। এত বছরের অজ্ঞাতবাস প্রায় সব অস্তিত্বই শেষ করেছে সেই নরকঙ্কালের। বুঝতে আর বিন্দুমাত্র বাকি রইল না যে সেই রাতের নৃশংসতা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। ইংরেজরা জমিদারকে মেরে ফেলার পর তার ছেলের ঘরে ঢুকে আসে। সেই অসহায় জমিদারের ছেলেকে তারা সেদিন রাতেই মেরে এই আলমারির মধ্যে বন্ধ করে দেয়। তারপর চারিদিকে আগুন ধরিয়ে দেয়। এইভাবেই নিজের কথা রাখে সেই ইংরেজ সাহেব। তারা জমিদার বংশকে নির্বংশ করে দেয়। তারপর এতগুলো বছর কেটে গেছে, সেই ঘটনার খোঁজ আর কেউ রাখেনি। তাই কোনোদিন জমিদারের ছেলেকেও খুঁজেও পাওয়া যায়নি। হঠাৎ মনে পড়ে গেল, দাদুকে তো সেই জমিদারের ছেলের নাম জিজ্ঞাসা করা হয়নি। আমি ঢোক গিলে দাদুকে জিজ্ঞাসা করেছিলাম, দাদু, তুমি কি সেই জমিদারের ছেলের নাম বলতে পারবে? কানাইলাল বর্মন, ডাকনাম কানু। সেই ঘটনার পর অনেকগুলো বছর কেটে গেছে। দাদু আর বেঁচে নেই। বিশু এখন কাজের সূত্রে মুম্বাইতে থাকে। বছরে এক আধবার দেখা সাক্ষাৎ হয়। দিন বদলেছে, ব্যস্ত শহরে এখন সবাই ছুটে বেড়ায়। সময়ের খুবই অভাব, কিন্তু তার মধ্যেও একলা বৃষ্টির রাতে বা অন্ধকার ছাদে যখন সারা দিনের ক্লান্তি দূর করি, তখন দূর থেকে ভেসে আসা নিয়ন আলোগুলো দেখে মনে পড়ে যায় সেই রাতের জ্বলন্ত মশালগুলোর কথা, নৃশংসতা আর বলিদানের অজানা কথা। কোন ইতিহাসের এক অজানা সংগ্রামের সাক্ষী হয়েছিলাম আমি। আর এসব ভেবে আবার সেই রাতের মতোই শিউরে ওঠে। সেই দ্বারা বেয়ে হিমেল স্রোত বয়ে যায়। এতক্ষণ আপনারা শুনলেন শ্রী ইমন সরকারের কলমে একটি ভৌতিক গল্প, ভুতুরে মাঠ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।